ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিওনিক্স। তোমরা নতুন ক্লাসে উঠেছো, ক্লাস 10। এখানে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার, তোমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো বইটাই আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায়কেই ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরা মাধ্যমিকের মতো বড় পরীক্ষাতেও তোমরা ভালো ফলাফল করতে পারো। আশা করবো আমার এই চ্যানেলটাকে যদি তোমরা নিয়মিত ফলো করো এবং আমার ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা ভৌতবিজ্ঞান বিষয়ে একটা মোটামুটি ভালো ফল কিন্তু তোমরা পাবে। আজকে আমাদের ক্লাস 10-এর প্রথম ক্লাস। এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের মধ্যে কিন্তু তোমাদের এই যে প্রথম যে তিনটে চ্যাপ্টার, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা, এই প্রথম যে তিনটে চ্যাপ্টার রয়েছে, এই তিনটে চ্যাপ্টার কিন্তু তোমাদের জেনারেল পার্টের মধ্যে রয়েছে। এটা আমি আগেও বললাম। এর পরের যে পার্টগুলো রয়েছে, যেমন তাপের ঘটনাসমূহ, আলো আর চলতড়িৎ, পরমাণু, নিউক্লিয়াস, এই চারটা নিয়ে কিন্তু তোমাদের ফিজিক্স পার্টটা রয়েছে। আর 8.1 থেকে 8.7 পর্যন্ত যে পার্টগুলো, সেগুলো কিন্তু কেমিস্ট্রি পার্টের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি যে তোমাদের রোডম্যাপ। আমি প্রথম থেকে একদম প্রত্যেকটা জিনিসকে আমি তোমাদেরকে বোঝাবো। প্রত্যেকটা ক্লাসই দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, একটু মন দিয়ে তোমরা ক্লাসগুলো দেখো। যাই হোক, এসো এরপরে আমরা আমাদের যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারে প্রবেশ করি। প্রথম চ্যাপ্টার আমাদের রয়েছে পরিবেশের জন্য ভাবনা। আসো শুরু করা যাক পরিবেশের জন্য ভাবনা। দেখো, তোমাদের পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা রয়েছে, সেটাই তোমাদের ক্লাস 10-এর যে ভৌতবিজ্ঞান বিষয়ে, সেটা কিন্তু প্রথম চ্যাপ্টার। অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে যাই, তাহলে এটা কিন্তু জিওগ্রাফির, কিন্তু আমাদের ফিজিক্সের জেনারেল পার্টে এটা অ্যাড করা যেহেতু হয়েছে, আমাদেরকে তো পড়তেই হবে। পরিবেশের জন্য ভাবতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে পরিবেশ বলতে আমরা কোনটা বুঝি। দেখো, খুব যদি সহজভাবে আমি বলতে যাই, তাহলে পরিবেশ বলতে আমরা আমাদের যে আশেপাশের যে সকল জিনিসগুলো রয়েছে, যেমন তোমার ঘর বাড়ি, গাছপালা, পুকুর, বিভিন্ন পশু পাখি, এই সব কিছুকে একত্রে যদি আমরা করি, সেই সবটাকে নিয়েই আমরা আমাদের পরিবেশ বলবো। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের একটা প্রাথমিক ধারণার জন্য আমি বলে রাখলাম যে পরিবেশ কাকে বলে। এখন এই যে পরিবেশের জন্য ভাবতে গেলে আমাদেরকে পরিবেশকে ভালো করে জানতে হবে, ভালো করে চিনতে হবে। এই পরিবেশের বিভিন্ন উপাদানকে আমাদেরকে জানতে হবে। তাহলে এই পরিবেশের বিভিন্ন যে উপাদান, যেমন হচ্ছে যে বায়ু, মাটি, জল, এই সমস্ত কিছু পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। আর এই উপাদানগুলো দূষিত হওয়া মানেই পরিবেশ দূষিত হওয়া। তাহলে এই যে পরিবেশ দূষণ হচ্ছে, সেইগুলোর কারণ কিন্তু ওই পরিবেশের উপাদানগুলোর দূষিত হওয়া। ঠিক আছে, আমাদের প্রথম যে দুটো টপিক রয়েছে, দেখো, সেই প্রথম দুটো টপিকই হচ্ছে যে বায়ুমণ্ডলের গঠন বা স্ট্রাকচার কীরকম, আর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। প্রথমেই আমি বলে রাখি যে বায়ুমণ্ডল কি। দেখো, আমাদের যে পৃথিবী রয়েছে, যদিও পৃথিবী এরকম পুরোপুরি গোল নয়, আমারটা যদিও গোল হয়নি, যাই হোক, এই যে পৃথিবী যে আঁকা হয়েছে, এই পৃথিবীর চারিদিকে মোটামুটিভাবে 10,000 কিলোমিটার পর্যন্ত 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের একটা স্তর কিন্তু রয়েছে। সেই স্তরটা যখন পৃথিবীর সৃষ্টি হয়, সেই সৃষ্টির সময়কালে পৃথিবীর অভ্যন্তরস্থ অঞ্চল থেকে কিন্তু একটা পদার্থ বেরিয়ে এসেছিল, যেই পদার্থটা গ্যাস আকারে বিস্তৃত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর চারিদিকে সেটা কিন্তু বেষ্টন করে রয়েছে। এই যে গ্যাসীয় যে পদার্থের যে স্তরটা, সেই স্তরটাকেই আমরা বলবো বায়ুমণ্ডল। এরপর আমাদের যে এই 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলের স্তর, সেই বায়ুমণ্ডলের স্তরে কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস কিন্তু বা ধূলিকণা, বিভিন্ন ধরনের এরকম পদার্থ কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলের রয়েছে। ঠিক আছে, এরপর আমরা এই বায়ুমণ্ডলের গঠনটা, বায়ুমণ্ডল কাকে বলে সেটা তো আমরা জানলাম। এরপর বায়ুমণ্ডলকে আমরা বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করি। দেখো, তাহলে এরপরে আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা জানতে হবে। বায়ুমণ্ডলকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে, দুটো বিষয়ের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। ফার্স্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে কি না, উচ্চতা এবং উষ্ণতার উপরে ভিত্তি করে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ একটা করেছি। আর 2 নম্বর যে বেসিসটা, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের যে উপাদান রয়েছে, সেই উপাদানের তারতম্যের উপরে ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে শ্রেণীবিন্যাস করেছি। তো বায়ুমণ্ডলের উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে মোট 5টা ক্যাটাগরিতে, কোনো কোনো বইয়ে দেখবে 6টাও দেওয়া আছে, 5টা বা 6টা ক্যাটাগরিতে ভাগ করেছি। আমি 6টা ক্যাটাগরি আলোচনা করব।
আর বায়ুমণ্ডলের উপাদানের উপরে ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে মোট দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। দেখো, বায়ুমণ্ডলের উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে আমি প্রথমেই বললাম যে বায়ুমণ্ডলকে কটা ভাগে ভাগ করা যায়, মোট 5টা ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কি? বায়ুমণ্ডলের উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে কখনো 5টা বলছি, কখনো 6টা বলছি। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের দেওয়া রয়েছে, কোনো কোনো বইয়ে 5টা রয়েছে, কোনো কোনো বইয়ে 6টা রয়েছে। তো আমরা 6টাই জানবো, ঠিক আছে? বেশি করে জেনে রাখা ভালো, পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা অ্যাটেম্প করে আসতে পারবে, ছেড়ে দিয়ে আসতে হবে না। তাহলে এই 6টাই আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ধরে আমরা আলোচনাটা করছি যে বায়ুমণ্ডলে মোট 6টা ভাগে আমরা ভাগ করতে পারি উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে। তাহলে সেই 6টা ভাগ কি কি? সবচেয়ে নিচে যে স্তরটা রয়েছে সেই স্তরটার নাম হচ্ছে কি যে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে যে স্তরটা রয়েছে সেই স্তরটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার। তার উপরে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে যে মেসোস্ফিয়ার। তার উপরে স্তরটা থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার। এই মোট 6টা স্তর কিন্তু উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে আমরা কিন্তু ভাগ করতে পারি। এরপর আমরা প্রত্যেকটা স্তরকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা করব। এই প্রত্যেকটা স্তরেরই বৈশিষ্ট্য আলাদা আলাদা রয়েছে। ট্রপোস্ফিয়ার স্তরের ক্ষেত্রে প্রথমত বলি যে এই ট্রপোস্ফিয়ার যে স্তরটা, এই ট্রপোস্ফিয়ার স্তরটা কিন্তু আমাদের সবচেয়ে নিচের স্তর, ঠিক আছে? এর বিস্তার কতটা? মনে করো এটা যদি ট্রপোস্ফিয়ার স্তর হয়, এই ট্রপোস্ফিয়ার স্তরটার বিস্তার 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত। 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা কিন্তু বিস্তৃত, ঠিক আছে? এই যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, এই ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমাদের এই ট্রপোস্ফিয়ার স্তরটি বিস্তৃত। এরপর এই ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পেতে থাকে। অর্থাৎ উচ্চতা যদি বৃদ্ধি পায়, উষ্ণতা কিন্তু হ্রাস পায়, ঠিক আছে? অর্থাৎ উচ্চতা আর উষ্ণতার মধ্যে এখানে কিন্তু ব্যস্ত সম্পর্ক। একটা যদি বাড়ে তাহলে আরেকটা কিন্তু কমবে। এবং সেই হ্রাসের মানটা কত না, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিন্তু 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু হ্রাস পেতে থাকে। 6.4 ডিগ্রিটা কোথাও কোথাও 6.5 ডিগ্রিও লেখা আছে, দেখবে তো দুটোই ঠিক। তাহলে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিন্তু 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু হ্রাস পেতে থাকে। এই যে উষ্ণতা হ্রাসের যে হার, এইটাকে আমরা বিশেষ একটা নাম দিয়েছি, সেইটাকেই আমরা বলবো ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের হার। এটা তোমাদের প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে যে ল্যাপস রেট। তাহলে তখন তোমাদের বলতে হবে যে ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে যে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতাটা কমতে থাকে সেইটাকেই আমরা বলবো ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের হার। বুঝতে পারা গেছে? এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ট্রপোস্ফিয়ার স্তরের উষ্ণতাটা হ্রাস পেতে পেতে একদম সবচেয়ে উপরে যখন পৌঁছই তখন এই ভূপৃষ্ঠে থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উষ্ণতা হ্রাস পেতে পেতে একদম উপরে গিয়ে দাঁড়ায় -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই ট্রপোস্ফিয়ারের স্তরের এই যে উপরের যে স্তরটা, এই উপরের যে স্তরটা মিনিমাম কত 10 থেকে 16 কিলোমিটার পর্যন্ত, মানে মোট এই 6 কিলোমিটার যে জায়গাটা, এই 6 কিলোমিটার যে জায়গাটা, এই 6 কিলোমিটার জায়গাটাতে উষ্ণতাটা কিন্তু -56 ডিগ্রি সেন্টিগ্রেড একদম স্থির থাকে, ঠিক আছে? -56 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু স্থির থাকে এই অংশটা। এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটার একটা বিশেষ নাম রয়েছে যেটাকে আমরা বলবো ট্রপোপজ বলা হয়। এবং এই স্তরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাগুলি ঘটে। সেই কারণে এই স্তরের আরো একটা নাম রয়েছে, সেই স্তরটাকে বলা হয় কি? এই স্তরটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? কারণ এই স্তরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি দুর্ঘটনা ঘটে বলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এমনকি এই স্তরের মধ্যে আমি, তুমি সকলেই কিন্তু বসবাস করে। মানুষ, পৃথিবী, হিমালয়, পর্বতমালা সকলেই কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে রয়েছে। দেখো, ট্রপোস্ফিয়ারের পরের যে স্তরটা রয়েছে সেই স্তরটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার। আর আশ্চর্যভাবে ট্রপোস্ফিয়ারে যা যা ঘটনা ঘটে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু ঠিক তার বিপরীত ঘটনাগুলো ঘটে। যেমন কি না, যেমন ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়
এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায়। আর এই স্তরে কোনো রকম ঝড় বৃষ্টি বজ্রপাত কোনো ঘটনাই ঘটে না। সেই কারণে এই স্তরটাকে আমরা কি বলবো, শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরটিকে শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরটা যদি এইটা যদি স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর হয়, তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা কিন্তু 16 থেকে 45 কিলোমিটার পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত। 16 থেকে 45 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত, এবং এর উষ্ণতাটা -56 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে শুরুতে, কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু বাড়ে, ঠিক আছে, তার জন্য এই সবচেয়ে উপরের প্রান্তে কিন্তু গিয়ে বেড়ে হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এরও ওই উপরের খানিকটা অংশকে আমরা কি বলবো, স্ট্র্যাটোপজ। ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে ট্রপোপজ বলছিলাম, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্র্যাটোপজ বলবো। এই অংশে উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থিরই থাকে, এইটাকে আমরা বলবো স্ট্র্যাটোপজ। এই স্তরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা, এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা শান্ত অবস্থায় থাকে বলে জেট প্লেন যেগুলো হয়, সেই জেট প্লেনগুলো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই চলাচল করে। আরও এই যে স্তর, এই স্তরের বিস্তার দেখো 16 থেকে 45 কিলোমিটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর ছাতা, আমাদের মনুষ্য জাতির ছাতা যে ওজোন স্তর, অর্থাৎ O3 যে গ্যাস বা ওজোন স্তর, সেই ওজোন স্তর কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই দেখতে পাওয়া যায়। সেই ওজোন স্তরের বিস্তার কত, মোটামুটি 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমাদের এই ওজোন স্তরের বিস্তৃতি এই স্তরের মধ্যে লক্ষ্য করা যায়। আর এই স্তরে মোটামুটি 20 কিলোমিটার উচ্চতায় 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে যে ওজোন স্তরের লেয়ারটা দেখতে পাওয়া যায়, সেই ওজোন স্তরে ওজনের ঘনত্ব কিন্তু সর্বাধিক হয়। কত হয়, ওজোন স্তরের ঘনত্ব তখন হয় 450 ডিইউ। এখানে ডিইউ কথাটার অর্থ হচ্ছে কি যে ডবসন ইউনিট। এটা হচ্ছে যে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক, ডবসন ইউনিট। এটাই ছিল স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এর পরবর্তী যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে যে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কিন্তু ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত এই স্তরের বিস্তৃতি। অর্থাৎ এইটা যদি মেসোস্ফিয়ার স্তর হয়, এই যে লেন্থটা বা এর যে বিস্তারটা সেটা কিন্তু 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। এবং এই স্তরেও কিন্তু ওই একইভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পায়, এবং এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থেকে উষ্ণতা হ্রাস পেতে পেতে এক সময় উষ্ণতা এসে পড়ে দাঁড়ায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ মেসোস্ফিয়ারের যে সর্বনিম্ন তাপমাত্রা হয় সেটা কিন্তু -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনও পর্যন্ত এই -92 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটাকেই আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা বলে ধরা হয়। এবং ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে যেমন আমরা ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে যেমন স্ট্র্যাটোপজ আমরা দেখেছিলাম, মেসোস্ফিয়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা মেসোপজ দেখতে পাবো। ঠিক ওই মেসোস্ফিয়ারের ওই উপরের যে কিছুটা অংশ, সেই অংশটা যেখানটাতে উষ্ণতা -92 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থির থাকে, সেই অংশটাকে আমরা কি বলবো, মেসোপজ বলবো। আর এইটা অনেক সময় প্রশ্নও দেয়, ছোট এমসিকিউ প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন এরকম আসে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত বা এটা কোথায় দেখা যায়, ঠিক আছে, তখন উত্তর হবে -92 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা মেসোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। এই স্তরে, এই মেসোস্ফিয়ার স্তরে কিন্তু আমরা মেরুজ্যোতিও দেখতে পাই। এইগুলো কিন্তু মেসোস্ফিয়ার স্তরে রয়েছে। এরপরে এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের পরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে যে থার্মোস্ফিয়ার। এরপর যে স্তরটা রয়েছে সেই স্তরটা দেখো বললাম থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার নামটা থেকেই দেখো বোঝা যায়, আমরা জানি যে থার্মো মানে কি, উষ্ণতা। তাহলে এই স্তরটা মেনলি উষ্ণতা বৃদ্ধির স্তর। এই স্তরে যখনই যাওয়া যায়, এই থার্মোস্ফিয়ার স্তরে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ উচ্চতা যত বাড়ে উষ্ণতাও তত বাড়ে। উচ্চতা এবং উষ্ণতার মধ্যে একটা সরল সম্পর্ক কিন্তু এই স্তরে বিদ্যমান। প্রথমত কথা হচ্ছে যে আমরা 85 কিলোমিটার পর্যন্ত আমরা দেখেছিলাম কি যে মেসোস্ফিয়ার। এই 85 এর পর এই যে থাইটা যদি থার্মোস্ফিয়ারের স্তর হয়, এই থার্মোস্ফিয়ার স্তরের বিস্তৃতি কতটা না 85 কিলো, এই যে এই থার্মোস্ফিয়ার স্তরের বিস্তৃতি কিন্তু 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, 500 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই থার্মোস্ফিয়ার স্তরটা দেখতে পাওয়া যায়। এই স্তরে এক্স রশ্মি, গামা রশ্মি, বেতার তরঙ্গ, এক্স রশ্মি, গামা রশ্মি, কসমিক রশ্মি, এমনকি বেতার তরঙ্গ এই স্তরেই প্রতিফলিত হয়। এই স্তরটা আছে বলেই আমাদের বেতার যোগাযোগ সম্ভবপর হয়েছে।
যত রকমের হচ্ছে যে রশ্মি কিন্তু সবই এই স্তরে প্রতিফলিত হয়, এমনকি সূর্যের অতিবেগুনি রশ্মিও এই স্তর দ্বারাই প্রতিফলিত হয়। সেই কারণেই এই স্তরের উষ্ণতাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। এর পরবর্তী যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কি যে এক্সোস্ফিয়ার। এই যে এক্সোস্ফিয়ার স্তরটা এবারে আমরা আলোচনা করব। এক্সোস্ফিয়ার স্তরটার বিস্তার কতটা না, আগের স্তরটা ছিল আমাদের 500 পর্যন্ত, এই এক্সোস্ফিয়ার স্তরটা কিন্তু আমাদের 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত এই স্তরটার বিস্তৃতি। এই স্তরেও ওই একইভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটাও কিন্তু বাড়তে থাকে এবং উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়তে বাড়তে গিয়ে একসময় হয় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরে কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশন বা বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহ যেগুলো নিক্ষেপ করা হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু এই স্তরেই থাকে। এর পরবর্তী যে স্তরটা সেটা হচ্ছে যে দেখো ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার ধরে নেওয়া হয় এই ম্যাগনেটোস্ফিয়ার যে স্তরটা এটা কিন্তু এই এক্সোস্ফিয়ারের পর অর্থাৎ 750 এর পর একদম বায়ুমণ্ডলের শেষ সীমা 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত এই ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরটার নাম ম্যাগনেটোস্ফিয়ার কেন? কারণ এই স্তরটাকে অতিক্রম করে আমরা যখন যাব তখন কিন্তু আর কোনো রকম পৃথিবীর ম্যাগনেটিক সিস্টেম আমরা কিন্তু ফিল করতে পারবো না। অর্থাৎ এই পৃথিবীর এইখান থেকে এই স্তরটা থেকেই আমাদের চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে বা ম্যাগনেটিক সিস্টেম সৃষ্টি হয়েছে। এই 10,000 কিলোমিটারের বাইরে যখন আমরা যাব তখন আমরা না চৌম্বকত্ব অনুভব করতে পারবো পৃথিবীর, না আমরা বায়ুকে অনুভব করতে পারবো পৃথিবীর। এই 10,000 কিলোমিটারের পর ধরে নেওয়া হয় যে আর কোনো বায়ু নেই। এবং এই যে ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরটাতেও কিন্তু একইভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে এবং উষ্ণতা গ্রেটার দেন 1600 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হয়ে থাকে। অর্থাৎ উষ্ণতা 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও অনেক বেশি হয়ে যায়। তার মানে বুঝতে পারছো, সেখানে কোনো কিছু যাওয়ার আগেই কিন্তু সেটা কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক আছে, এই যে ছিল বায়ুমণ্ডলের 5টা স্তরের বিন্যাস উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি যে বায়ুমণ্ডলের উপাদানের হচ্ছে যে তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। সেটা কটা রয়েছে? মোট দুটো। দেখো, তাহলে আমরা আগেই যে বললাম যে বায়ুমণ্ডলের উপাদানের তারতম্যের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? প্রথমত একটা হচ্ছে যে সমমণ্ডল, এখানটাতে লিখছি, একটা হচ্ছে কি যে সমমণ্ডল যেটার ইংরেজি নামটা হচ্ছে কি যে হোমোস্ফিয়ার, আর 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে বিষমমণ্ডল যেটার ইংরেজি নাম হচ্ছে কি যে হেটেরোস্ফিয়ার। সমমণ্ডল কাকে বলা হয় না, যে সকল স্তরগুলোর মধ্যে, যে স্তরের মধ্যে কি হয় না বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান গ্যাস, বাষ্প, ধূলিকণা এগুলো সম অনুপাতে ছড়িয়ে থাকে, অর্থাৎ সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকে, সমসত্ত্বভাবে ছড়িয়ে থাকে, সেটাকে আমরা বলবো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। কিন্তু বায়ুমণ্ডলের যে জায়গাটা করে আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো বিষম অনুপাতে ছড়িয়ে থাকে সেই জায়গাটাকে আমরা বলবো অসমমণ্ডল বা বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। তাহলে কোন স্তর, কোন জায়গাটা আমাদের সমমণ্ডল আর কোন জায়গাটা আমাদের বিষমমণ্ডল? বায়ুমণ্ডলের প্রথম যে 3টে স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই 3টে স্তরকে আমরা একত্রে বলবো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। ঠিক আছে, আর বায়ুমণ্ডলের এই 3টে যে স্তর অর্থাৎ এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই 3টে স্তরকে আমরা বলবো বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। ঠিক আছে, এরপর সমমণ্ডল দেখো, এই ট্রপোস্ফিয়ারের শুরু কত থেকে? 0 থেকে, আর মেসোস্ফিয়ার শেষ হয়েছে কততে? 85-তে। তাহলে সমমণ্ডলের বিস্তার কিন্তু 0 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। আর এই যে বিষমমণ্ডলের বিস্তার কিন্তু 85 এর পর থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত। এই গেল হচ্ছে যে বায়ুমণ্ডলের উপাদানের তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস। দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে সমমণ্ডল, একটা হলো কি যে বিষমমণ্ডল। দেখো, তোমাদের চ্যাপ্টারটার পুরো চ্যাপ্টারটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে এই ওজোন স্তর বা ওজোন লেয়ারের যে জায়গাটা। এই ওজোন বলতে আমরা কিন্তু আমাদের দৈহিক ওজনের কথা বুঝছি না, যারা ভাবছো এটা ভুল ভাবছো। আমাদের এখানে ওজোন বলতে এখানে আমরা একটা ওজোন গ্যাসের কথা বলছি। ওজোন গ্যাস যেটা সংকেত হচ্ছে কি যে O3, 3টা অক্সিজেনের পরমাণু একত্রিত হয়ে আমাদের একটা ওজনের অণু সৃষ্টি করে। 2টো অক্সিজেনের পরমাণু একত্রিত হয়ে অক্সিজেন, সেই অক্সিজেনের সঙ্গে আবার একটা অক্সিজেনের পরমাণু যখন যুক্ত হয় তখন কিন্তু আমাদের এই O3 বা ওজোন গ্যাসের একটা অণু সৃষ্টি হয়।
এখন আমরা দেখব যে কিভাবে আমাদের এই পৃথিবীতে ওজোন স্তরের উৎপত্তি হয় আর কিভাবে ওজোন স্তরের ধ্বংস হয়। আমাদের এই যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে তো অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ তো অক্সিজেন গ্যাসের অণু রয়েছে, যেটা সংকেত কিনা O2। এই অক্সিজেন গ্যাসের সঙ্গে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, ঠিক আছে, সূর্যের যে আল্ট্রা ভায়োলেট রশ্মিটা কিন্তু এর সঙ্গে যোগ হয়। মানে সত্যি কথা বলতে এই অক্সিজেন গ্যাসের যে অণু, সেই অক্সিজেন গ্যাসের অণু যখন সূর্যের ইউভি রশ্মি যখন এর উপরে এসে পড়ে এবং সেটা অবশ্যই কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত, ঠিক আছে, কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যখন হচ্ছে যে ইউভি রশ্মি অক্সিজেনের অণুর উপরে এসে পড়ে, তখন এই অক্সিজেন অণুটা কিন্তু ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণু সৃষ্টি করে, ঠিক আছে। এরপর এই যে অক্সিজেন পরমাণু এ বাতাসে ভাসমান অপর কোনো একটা অক্সিজেনের অণুর সাথে বিক্রিয়া করে এ কিন্তু O3 বা ওজোন অণু সৃষ্টি করে। এই প্রক্রিয়া যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কি হবে না, একটা সময় আমাদের পৃথিবীতে আর অক্সিজেন গ্যাসের অস্তিত্বই থাকবে না। কেন থাকবে না? কারণ প্রত্যেকটা অক্সিজেনের অণু এই কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত সূর্য রশ্মি দ্বারা কি হয়ে যাচ্ছে, ভেঙে গিয়ে দুটো অক্সিজেনের পরমাণুতে পরিণত হচ্ছে এবং সেই অক্সিজেনের পরমাণু বাতাসে ভাসমান অপর একটা অক্সিজেনের অণুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কিন্তু ওজোন অণু সৃষ্টি করছে। এইভাবে কিন্তু আমাদের সমস্ত অক্সিজেনের অণু কিন্তু তাহলে এতদিনে ওজনে ট্রান্সফার হয়ে যাওয়া উচিত। কিন্তু এই ঘটনাটাই শুধু হয় না, যদি এই ঘটনাটাই ঘটতো তাহলে আমাদের পুরো এই পৃথিবীতে অক্সিজেনের অস্তিত্বই থাকতো না, যা থাকতো সব ওজোন অণুর অস্তিত্ব থাকতো। কিন্তু শুধুমাত্র এই ঘটনাটাই হয় না, এটা ছাড়াও আরো একটা ঘটনা ঘটে। যেমন অক্সিজেন থেকে এই ওজোন সৃষ্টি হয়, ঠিক তেমনই আরো একটা ঘটনাতে ওজোন থেকে আবার পুনরায় অক্সিজেন তৈরি হয়। অর্থাৎ শুধুমাত্র অক্সিজেন থেকে যে ওজোন তৈরি হয় তাই নয়, ওজোন থেকে অক্সিজেনও তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয়? আমাদের বাতাসের মধ্যে যে ভাসমান O3 বা ওজোন অণু যেগুলো রয়েছে, সেই ওজোন অণু বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে সূর্যরশ্মি, বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে সূর্যরশ্মি সেইটা দ্বারা কিন্তু ভেঙে গিয়ে পড়ে একটা অক্সিজেনের অণু তৈরি করে এবং একটা অক্সিজেনের পরমাণু তৈরি করে। এই অক্সিজেনের পরমাণুটা কি করে না, বাতাসে ভাসমান আবার অপর কোনো একটা ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে এ কিন্তু দুটা অক্সিজেনের অণু তৈরি করে। তাহলে দেখো, ঠিক একটা ওজোন অণু সৃষ্টি হতে আমরা দুটো অক্সিজেনকে আমরা ব্যবহার করছি। প্রথমে একটা অক্সিজেন ভেঙে দুটো অক্সিজেনের পরমাণু সৃষ্টি হলো। সেই অক্সিজেনের পরমাণুটা বাতাসে ভাসমান অপর কোনো একটা অক্সিজেনের অণুর সাথে বিক্রিয়া করে একটা ওজোন অণু সৃষ্টি করলো, ঠিক আছে। তাহলে দুটো অক্সিজেন লেগে দেখো একটা ওজোন অণু কিন্তু তৈরি করলো। আবার ঠিক একই রকম ভাবে একটা ওজোন অণু কিন্তু ভেঙে গিয়ে পড়ে প্রথমে একটা অক্সিজেনের অণু এবং একটা অক্সিজেনের পরমাণু সৃষ্টি করে। এরপর সেই অক্সিজেনের যে পরমাণুটি হচ্ছে যে ওজোন অণুর সঙ্গে যুক্ত হয়ে দুটো অক্সিজেনের অণু তৈরি করে। এইভাবে কিন্তু এই আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্রমাগত ওজোন স্তরের সৃষ্টি আর ভাঙন কিন্তু চলতেই থাকে, ঠিক আছে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যাটা হয় এই জায়গায়, যখন ওজোন স্তর যতটা পরিমাণে সৃষ্টি হয় ঠিক ততটা, যখন ওজোন স্তর সৃষ্টির তুলনায় ধ্বংসই বেশি হয়, তখনই কিন্তু সমস্যা হয়। অর্থাৎ তখন ওজোন স্তরের ধ্বংস ঘটে বা ওজোন স্তর ভাঙন প্রাপ্ত হয়। যদি এই সৃষ্টি আর ধ্বংসের ভারসাম্য যদি বজায় থাকে তখন কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু ওজোন স্তর সৃষ্টির তুলনায় যদি ধ্বংস বেশি হয় তখন কিন্তু আমাদের সমস্যা। তো ধ্বংসের মূলত দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে যে মনুষ্য সৃষ্ট কারণে ওজোন স্তর ধ্বংস হয়, আর একটা প্রাকৃতিক কারণেই এরকম ওজোন স্তর ধ্বংস হয়, ঠিক আছে। প্রাকৃতিক কারণটা কি? যেমন আমাদের বাতাসে NO2 এইরকম কিন্তু প্রচুর গ্যাস রয়েছে যেগুলো ওজোন অণুর বিয়োজন ঘটায়। এছাড়াও এই যে সূর্যের যে ক্ষতিকারক ইউভি রশ্মি, আল্ট্রা ভায়োলেট রশ্মি, সেই রশ্মিও কিন্তু ওজোন অণুর বিয়োজন ঘটায়। কিভাবে ঘটায় আমি সেটা প্রথমেই দেখালাম, যে O3টাকে ভেঙে এই কিন্তু O2+O তে পরিণত করে, তাই তো। তারপরে সেই অক্সিজেনটা আবার একটা হচ্ছে কি যে O3 অণুর সঙ্গে যুক্ত হয়ে 2O2 তৈরি করে, আর এখানে থাকে কি ইউভি রশ্মি। তাহলে এইভাবে কিন্তু এটা একটা প্রথম একটা প্রসেস, যেটাতে প্রাকৃতিকভাবেই কিন্তু কি হয়
না ওজোন অণুর বিয়োজন ঘটে বা ওজোন অণু ধ্বংস হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই NO গ্যাস যদি ওজোন অণুর সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু NO2 প্লাস O2 সৃষ্টি করে। এইভাবে কিন্তু NO অণু O3 অণুর সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাসের দেখো ভাঙন ঘটায়। আবার যদি NO2 গ্যাস বাতাসে ভাসমান NO2 গ্যাসের সঙ্গে যদি ওজোন গ্যাস যুক্ত হয় তখন কিন্তু NO প্লাস 2O2 সৃষ্টি করে। এও কিন্তু আলটিমেটলি ওজোন অণুটাকে ভেঙে অক্সিজেন অণু তৈরি করে দিচ্ছে। তাহলে কিন্তু এইভাবে ওজোন স্তরের কিন্তু ভাঙন চলতেই থাকে। এটা গেল প্রাকৃতিক তিনটা পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে কিন্তু ওজোন স্তরের ভাঙন হয়। এর পরের যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে যে মনুষ্যসৃষ্ট এবং সবচেয়ে ক্ষতিকারক এবং মারাত্মক পদ্ধতি, যেটাতে কিন্তু লক্ষাধিক ওজোন অণু একদম নিমেষের মধ্যে ভেঙে যায়। সেটা কি? এই যে ওজোন স্তর ধ্বংসের যে মনুষ্যসৃষ্ট কারণ সেটা সবচেয়ে ক্ষতিকারক। কি সেটা? আমাদের এখন বর্তমান দিনে প্রচুর পরিমাণে এসি, ফ্রিজ এই সবগুলোর ব্যবহার কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমরা জানি যে এসি বা ফ্রিজ বা বিভিন্ন রকমের সুগন্ধি স্প্রে এগুলো থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, যে গ্যাসটাকে আমরা নাম শুনেছি বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। পুরো নামটা হচ্ছে যে ক্লোরোফ্লুরোকার্বন। এটা অত্যন্ত একটা ক্ষতিকারক গ্যাস ওজোন স্তর গ্যাসের জন্য। ওজোন স্তরের ধ্বংসে সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু এই ক্লোরোফ্লুরোকার্বনের। এই ক্লোরোফ্লুরোকার্বন কি হয়, কিভাবে ধ্বংস করে? প্রথমে এই CFCl3 বা ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসটা কিন্তু সূর্যের যে ক্ষতিকারক ইউভি রশ্মি, সেই ইউভি রের দ্বারা এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি কিন্তু ভেঙে গিয়ে CFCl2 সৃষ্টি করে আর একটা Cl পরমাণু সৃষ্টি করে। যেই Cl পরমাণুটা কিন্তু সক্রিয় Cl পরমাণু নামে পরিচিত। এই সক্রিয় Cl পরমাণু এতটাই ভয়ানক বা এতটাই ক্ষতিকারক যে এই একটা Cl পরমাণু কিন্তু লক্ষ লক্ষ ওজোন অণুর মানে কি বলবো ধ্বংস কিন্তু অনায়াসেই ঘটাতে পারে। কিভাবে? এই যে Cl পরমাণু বাতাসে ভাসমান O3 বা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে এ কিন্তু ClO, যেটার নাম হচ্ছে কি যে ক্লোরিন মনোক্সাইড সৃষ্টি করে। ClO আর প্লাস O2 তৈরি হয়। ঠিক আছে, এর পরবর্তী ধাপে আবার কি হয়, এই যে ক্লোরিন মনোক্সাইড কিন্তু আবার কোনো একটা O3 এর সঙ্গে যুক্ত হয়। O3 এর সঙ্গে যুক্ত হয়ে আবার এরকম একটা সক্রিয় Cl পরমাণু তৈরি করে, যেটা সক্রিয় এরকম Cl পরমাণু তৈরি করে এবং 2O2 সৃষ্টি করে। এইভাবে এই সক্রিয় Cl পরমাণু আবার কোনো একটা অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে। তারপর এই বিক্রিয়াটা কিন্তু পুনরায় এরকম ভাবে চলতেই থাকে। এই কারণেই হচ্ছে কি যে আমাদের এই যে Cl পরমাণু কিন্তু অত্যন্ত ভয়ানক। এই Cl পরমাণু খুব সহজে ধ্বংস নিজে বিনষ্ট হয় তাও নয়, এরকম বিক্রিয়া করেই যায়, নিচে অপরিবর্তিত থাকে, লক্ষ লক্ষ ওজোন অণুকে ভেঙে অক্সিজেন অণুতে পরিণত করে দেয়। সেই কারণেই এই CFCl3 অণুটা সবচেয়ে বেশি ভয়ানক। এখন কথা হচ্ছে যে এই যে ওজোন স্তরের ভাঙন হচ্ছে তো ভালো হচ্ছে, তাতে আমাদের সমস্যাটা কি? সমস্যা হচ্ছে কি যে এই যে ওজোন স্তরকে আমরা আমাদের সমগ্র মনুষ্য জাতির ছাতা, ঠিক আছে, আমাদের পৃথিবীর ছাতা বলে থাকি। এই ওজোন স্তর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে। আমাদের যে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সেটা সরাসরি আমাদের পৃথিবীতে এসে পড়তো, আমাদের মানুষদের উপরে প্রভাব ফেলতে পারত যদি না এই ওজোন স্তর থাকতো। এই ওজোন স্তর আছে বলেই সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। এবং যদি এই ওজোন স্তর না থাকে তাহলে সূর্যের সেই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে পড়ে আমাদের হচ্ছে যে ত্বকের ক্যান্সার বা আমাদের ত্বককে পুড়িয়ে দেবে। বিভিন্ন প্রাণী হচ্ছে যে মারা যাবে, তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, বিভিন্ন জীববৈচিত্র্য বিলুপ্ত হবে এবং বাস্তুতান্ত্রিক ভারসাম্যও বিনষ্ট হবে। আর এই যে সূর্যের ওই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি দ্বারা আমাদের ত্বক পুড়ে যাওয়া বা ত্বকের যে ক্যান্সার, এই ঘটনাটাকে আমরা কি বলবো না, এই ঘটনাটাকে আমরা বলবো সানবার্ন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সানবার্ন কি? এইটার বাংলা হচ্ছে যে সৌরদগ্ধ বলা হয়। এই প্রসঙ্গে আরো বলে রাখি, আমাদের যে সূর্যের অতিবেগুনি রশ্মি, সেই সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু তিনটে ক্যাটাগরি রয়েছে। কি কি? UVA, UVB আর UVC।
এই তিনটে ক্যাটাগরির মধ্যে ইউভি বিটা সবচেয়ে বেশি মারাত্মক এবং আমাদের জন্য সমগ্র মনুষ্য জাতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। ইউভি এ আর সিটা অতটাও ক্ষতিকারক নয়। এটা কিন্তু প্রশ্ন আসে অনেক সময় যে ইউভি কোন আল্ট্রাভায়োলেট রশ্মি সবচেয়ে বেশি ক্ষতিকারক। এগুলোই ছিল ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব। বেশ দু একটা মুখস্থ রেখে দেবে, একটু মনে রেখে দেবে, তাহলেই কিন্তু তোমরা এই চ্যাপ্টারের যে এখান থেকে যা প্রশ্ন আসবে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, এর পরের যে টপিক্সটা আমাদের রয়েছে সেটা কিন্তু গ্রিন হাউস ইফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন। যথেষ্ট ইন্টারেস্টিং এবং সহজ একটা টপিক। আর এই টপিকটা থেকে কিন্তু তোমাদের প্রতি বছরই দেখবে পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, তোমাদের যে স্কুলের যে প্রথম দ্বিতীয় বা তৃতীয় পরীক্ষাগুলো হয় সেখান থেকেও কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং জায়গাটা থেকে প্রশ্ন আসবেই, যেহেতু এটা আমাদের পৃথিবীর এখন বর্তমানে একটা মানে কি বলবো জ্বলন্ত একটা সমস্যা বলতে পারো। আর মাধ্যমিকেও কিন্তু ছোট প্রশ্ন নয়, 2 নম্বরের বড় প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকে আসে। তো সুতরাং এই জায়গাটাকে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস ইফেক্ট। প্রথমে বলে রাখি যে গ্রিন হাউস ইফেক্ট কেন নামকরণ করা হয়েছে, আমাদের পৃথিবীকে সবুজ ঘর কেন বলা হয়েছে। সবুজ ঘর এই কারণেই বলা হয়েছে, দেখো যে আমরা একটা জিনিস জানি যে আমাদের যে শীত প্রধান যে দেশ সেখানে প্রচণ্ড ঠান্ডা থাকে। সেই প্রচণ্ড ঠান্ডার সময় কি করা হয় না, সেখানকার মানুষেরা এক ধরনের বিশেষ কাঁচের তৈরি ঘর কিন্তু তারা ব্যবহার করেন। যেই কাঁচের তৈরি ঘরের কাঁচটা এমনভাবে তৈরি যেই কাঁচটার মধ্যে দিয়ে সূর্যের যে উত্তপ্ত অতিবেগুনি রশ্মি বা সূর্য রশ্মি কিন্তু একবার ঢুকতে পারে, কিন্তু ঢোকার পর কিন্তু সেখান থেকে আর বেরোতে পারে না, সেই কাঁচটার মধ্যে হচ্ছে যে আটকা পড়ে। এইভাবে ওই কাঁচের ঘরের মধ্যে সূর্যরশ্মি জমতে জমতে এক সময় সেই কাঁচের ঘরের টেম্পারেচারটা কিন্তু গ্রো করতে থাকে। ফলে সেই ঘরটার মধ্যে একটা উষ্ণতা কিন্তু সৃষ্টি হয় এবং সেই উষ্ণতাতে কি করা হয় না বিভিন্ন প্রজাতির যে গাছ রয়েছে, ফল বা ফুলের গাছ, সেগুলোকে কিন্তু চাষ করা হয়। তাহলে আজকে আমাদের পৃথিবীকেও এই গ্রিন হাউসের সঙ্গে তুলনা করা হয়েছে। জানো আজকে আমাদের পৃথিবীও সেই গ্রিন হাউস। এই পৃথিবীর মধ্যেও সূর্যরশ্মি প্রবেশ করছে, বায়ুমণ্ডলকে ভেদ করে আমাদের পৃথিবীতে প্রবেশ করছে, কিন্তু ভূপৃষ্ঠ দ্বারা বিকৃত হওয়ার পর আর কিন্তু সেটা মহাশূন্যে ফিরে যেতে পারছে না। ফলে ওই সেম ঘটনা আমাদের পৃথিবীর ক্ষেত্রেও ঘটছে। পৃথিবীর টেম্পারেচারটাও কিন্তু ধীরে ধীরে গ্রো করতে থাকছে, যে কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং প্রচুর আরও সমস্যা দেখা দিচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে এটাকেই আমরা বলবো গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস ইফেক্টের ফলই হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তাহলে এই যে গ্রিন হাউস ইফেক্ট, যে সূর্যরশ্মিটা যে বেরোতে পারছে না সেই কারণে আমাদের পৃথিবী তো ধীরে ধীরে উত্তপ্ত হয়ে পড়ছে, এই ঘটনাটাই বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। এখন কথা হচ্ছে যে এই বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে, সেই বিশ্ব উষ্ণায়ন হওয়ার ফলে আমাদের সমস্যা কি হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে, সেটাই আমি এবার আলোচনা করছি। তো তার আগে বলে নিই আরও একটা কথা, যে এই বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কারা পালন করছে। দেখো, যে গ্রিন হাউস যেখানে আমরা দেখছি যে কাঁচের ঘর, সেখানে সূর্যরশ্মিকে বেরোতে বাধা দিচ্ছে যেমন কাঁচটা, আমাদের পৃথিবীর ক্ষেত্রে তো সেরকম কোনো কাঁচ নেই। তাহলে কেন হচ্ছে যে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত সূর্যরশ্মিটা কেন মহাশূন্যে ফিরে যেতে পারছে না। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কয়েকটা গ্যাস রয়েছে যেগুলো আমাদের বায়ুমণ্ডলে থাকার জন্য কিন্তু সূর্যরশ্মিটা মহাশূন্যে ফিরে যেতে পারছে না। কারা কারা এই গ্যাসগুলো? CO2, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প H2O, ওজোন O3, CFC, ফ্লোরোফ্লুরোকার্বন CH4, মিথেন, এইরকম কিন্তু বেশ কয়েকটা গ্যাস রয়েছে যেগুলোকে আমরা গ্রিনহাউস গ্যাস নামে চিনি। এই গ্যাসগুলোর মধ্যে গ্রিনহাউস ইফেক্টের সবচেয়ে বেশি প্রভাবটা হচ্ছে যে গ্রিনহাউস ইফেক্টের সবচেয়ে বেশি ভূমিকাটা এই কার্বন ডাইঅক্সাইডের এবং CFC এর। এরা দুজনেই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই আমাদের বিশ্ব উষ্ণায়ন করতে। ঠিক আছে, তাহলে এই যে গ্যাসগুলো, এই গ্যাসগুলোর জন্যই কিন্তু সূর্যরশ্মি ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত হওয়ার পর আর ফিরে যেতে পারছে না। কেন ফিরে যেতে পারছে না? যখন সূর্যরশ্মি মহাশূন্যে ফিরে যাওয়ার জন্য যাচ্ছে তখন কিন্তু এই গ্যাসগুলো সেই সূর্যরশ্মিকে শোষণ করছে, আর এরা রয়েছে বায়ুমণ্ডলে, সেই কারণে ধীরে ধীরে বায়ুমণ্ডলটাও উত্তপ্ত হচ্ছে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই গ্রিনহাউস ইফেক্টের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে, আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমাদের এই বায়ুমণ্ডলে এই গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণটা যাতে কমানো যায়, এইটাই। এরপর আমরা সরাসরি চলে যাব যে গ্রিনহাউস ইফেক্টের কি কি কুফল কি কি রয়েছে, বা গ্রিনহাউস ইফেক্টের ফলে আমাদের কি কি ক্ষতি হয়। গ্রিনহাউস ইফেক্টের যে কুফলগুলো বা ক্ষতিকারক যে প্রভাবগুলো সেগুলো দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে, বেশ 4-5টা করে পয়েন্ট, তোমরা করে রাখবে সেগুলো একটু। তাও আমি একবার বলছি, শুনে নাও, তাহলে আর পড়ারই দরকার হবে না তোমাদের। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখা গেছে 2050 সাল নাগাদ
একটা গবেষণা করে দেখা গেছে যে 2050 সাল নাগাদ পৃথিবীর উষ্ণতা কিন্তু এখন যা আছে, এখন কত আছে, গড়ে মোটামুটি 15 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা যেতে পারে। পৃথিবীর গড় উষ্ণতা মোটামুটি 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বৃদ্ধি পেয়ে। আমরা যে বিষয়টা আমাদের রয়েছে সেখানে পৃথিবীর উষ্ণতা দেখো 2050 সাল নাগাদ যে বৃদ্ধি পাবে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার ফলে কি হবে, আমাদের মেরু অঞ্চলের যে বরফ গলে, মেরু অঞ্চলের যে বরফ, সেই বরফ কিন্তু গলে যাবে। সেই বরফ গলে যাওয়ার ফলে দুটো ক্ষতি হবে। প্রথমত, যে বরফে বাসস্থান যে সকল প্রাণীর, যেমন মেরু ভাল্লুক, পেঙ্গুইন, এই সকল প্রাণীরা তাদের আবাসস্থল হারাবে, অর্থাৎ তারা কিন্তু হারিয়ে যাবে, অর্থাৎ জীব বৈচিত্র্য কিন্তু ব্যাপকভাবে বিলুপ্ত হবে। আবার এইদিকে ওই বরফ গলে যাওয়ার ফলে এই সমুদ্রের যে জলতল, সেই জলতল কিন্তু প্রচুর পরিমাণে উঠে যাবে বা বেড়ে যাবে। সমুদ্রের জল বেড়ে যাওয়ার কারণে আবার এদিকে আরও ক্ষতি হবে। দেখা যাবে সমুদ্রের নিকটবর্তী যে সকল জনবসতি বা যে সকল শহর রয়েছে সেগুলো কিন্তু জলের তলায় তলিয়ে যাবে। প্রচুর মাছ কিন্তু মারা যাবে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে, ঠিক আছে, বা বিভিন্ন প্রাণী আর উদ্ভিদ যারা তাদের প্রজনন ক্ষমতাও হারিয়ে ফেলবে। অর্থাৎ আমাদের কিন্তু ব্যাপক পরিমাণে জীববৈচিত্র্য হ্রাস ঘটবে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য কিন্তু ব্যাপকভাবে বিনষ্ট হবে। এগুলোই হচ্ছে কি যে আমাদের এই যে গ্রিনহাউস ইফেক্টের কুফল বা ক্ষতিকারক প্রভাব। এরকম গ্রিনহাউস ইফেক্টের যে কুফল রয়েছে, শুধু তাই নয়, গ্রিনহাউস ইফেক্টের একটা সুফলও রয়েছে। সবাই তো অবাক, কি সুফল? গ্রিনহাউস ইফেক্টের সবচেয়ে মারাত্মক বড় যে সুফলটা সেটা কি না, এই গ্রিনহাউস ইফেক্ট যদি না থাকতো তাহলে দেখা গেছে যে আমাদের পৃথিবীর উষ্ণতা গিয়ে দাঁড়াতো -23 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, এটা বলে দিচ্ছি যে এটা গ্রিনহাউস ইফেক্টের সুফল, -23 ডিগ্রি সেন্টিগ্রেডে। কিন্তু গ্রিনহাউস ইফেক্ট আজ আছে বলেই আমাদের পৃথিবীর উষ্ণতা বেড়ে হয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি -23 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে প্রাণ সৃষ্টি হতো না। কিন্তু আজ গ্রিনহাউস ইফেক্ট আছে বলেই 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়েছে পৃথিবীতে, এবং পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, প্রাণ সৃষ্টির একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণে কিন্তু গ্রিনহাউস ইফেক্টটা আমাদের জন্য প্রয়োজন। বা অত্যধিক পরিমাণে যদি গ্রিনহাউস ইফেক্ট হয় তাহলে কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন হয়ে যাবে, এবং আমাদের কি বলবো, বিভিন্ন প্রজাতি, ভবিষ্যতে দেখা যাবে যে মানুষও হয়তো আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে গ্রিনহাউস ইফেক্টের একটা সুফল বলা যেতে পারে, ভালো দিক। এরপর আমরা যেটা করবো, এই গ্রিনহাউস এফেক্টের সুফল আর কুফল তো জানা গেল, এই গ্রিনহাউস এফেক্ট থেকে বাঁচবার উপায় কি, গ্রিনহাউস এফেক্টকে আমরা কিভাবে রোধ করব। এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচবার জন্য বেশ কয়েকটা উপায় কিন্তু পালন করা যায়। যেমন কি, প্রথমত যে উপায় সেটা হচ্ছে কি যে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ লাগাতে হবে, অর্থাৎ বনসৃজনের উপরে জোর দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি যে গাছ কাটা কিন্তু বন্ধ করতে হবে। গাছ কাটা কিন্তু আমাদেরকে নিষিদ্ধ করতে হবে বা বন্ধ করতে হবে। 3 নম্বর যে বিষয়টা রয়েছে, সেই 3 নম্বর বিষয়টি হচ্ছে কি যে আমাদের বিভিন্ন যে অপ্রচলিত শক্তি, যে শক্তিগুলো এখনো সেরকমভাবে ব্যবহার করা হয়নি খুব একটা, সেই সকল শক্তিগুলোর ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে বাড়াতে হবে। অর্থাৎ পরিবেশ বান্ধব যেগুলো, সেই সকল শক্তিগুলোর কিন্তু যথেচ্ছ পরিমাণে ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু আমাদের গ্রিনহাউস ইফেক্টটা অনেকটাই কমানো যাবে। শিল্প আরও একটা বলা যেতে পারে যে শিল্প কলকারখানার যে দূষণ, সেই দূষণের প্রতিরোধ করতে আমাদের কিন্তু যথেষ্ট পদক্ষেপ নিতে হবে। এই কয়েকটা স্টেপ কিন্তু আমরা যদি নেওয়া হয়, সরকার থেকেই হোক আর আমরা ব্যক্তিগত উদ্যোগেই নিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অনেকটা বিশ্ব উষ্ণায়নকে এড়ানো সম্ভবপর হবে। তো দেখ, এর পরের যে আমাদের পয়েন্টটা, এই পয়েন্টটাতে সত্যি কথা বলতে বিশেষ কিছুই বোঝার নেই। কয়েকটা তথ্য ভিত্তিক জায়গা এখানে রয়েছে, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে পড়লে নিজেরাই বুঝতে পারবে। এইখানে এমন কিছু নেই যেগুলো তোমাদেরকে বুঝতে, অর্থাৎ এই জায়গাটা একটু পড়ে মুখস্থ করে নিলেই কিন্তু তোমাদের এই জায়গাটা কভার হয়ে যাবে। তাও আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো আমি এখান থেকে লিখে নিয়েছি। এখান থেকে আমি তোমাদের কয়েকটা জিনিস জাস্ট বলবো। দেখতেই পাচ্ছ, পয়েন্টটা হচ্ছে যে শক্তির যথাযথ ব্যবহার বা প্রপার ইউজ অফ এনার্জি। এখানে শক্তি বলতে কিন্তু আমাদের গায়ের জোরের শক্তির কথা বলা হচ্ছে না। এই শক্তি আমাদের ভূপৃষ্ঠস্থ শক্তি বা ভূগর্ভস্থ শক্তি। অর্থাৎ আজ থেকে যদি আমরা একটু ইতিহাসের কথা ভেবে দেখি, আজ থেকে প্রায় কোটি কোটি লক্ষ লক্ষ বছর আগে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হয়েছিল না, অনেক অনেক বছর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন পশু পাখি গাছপালা কিন্তু একসময়
মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে তাদের যে দেহাবশেষ, সেই দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে গিয়ে পুরো অভ্যন্তরস্থ চাপ, তাপ এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরিবর্তিত হয়ে সেগুলো আজ পেট্রোল, ডিজেলে পরিণত হয়েছে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়েছে। এরপর সেখান থেকে একদম ডাইরেক্ট আমরা বিশুদ্ধ পেট্রোল বা ডিজেলটা কিন্তু আমরা পাই না, সেখান থেকে আমরা থকথকে একটা পদার্থ পাই, যেটাকে আমরা বলবো পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়ামটাকে ধাপে ধাপে সংশোধন করা হয়, সেখান থেকে আমরা পেট্রোল, ডিজেল, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে ন্যাপথা, এইরকম যে বিভিন্ন যে জ্বালানি, সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। এরপর এই সকল উচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানিগুলো আমাদেরকে সেই সকল জায়গায় ব্যবহার করতে হবে যেই সকল জায়গাতে উচ্চ তাপন মূল্যই প্রয়োজন। এই পেট্রোল জ্বালিয়ে যদি কেউ রান্না করে তাহলে তো সেটা শক্তির যথাযথ ব্যবহার নয়, বা ডিজেল জ্বালিয়ে যদি কেউ রান্না করে তাহলে সেটা শক্তির যথাযথ ব্যবহার নয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব নিম্নমানের যে কয়লা, ঠিক আছে, সেই কয়লাটা ব্যবহার করা, বা কাঠ, খড়, পাতা, এই সব কিছুকে আমরা পুড়িয়েই কিন্তু রান্না করতে পারি। তাহলে যে জায়গায় ঠিক যতটুকু আমাদের তাপশক্তির প্রয়োজন, সেই জায়গায় আমাদের সেই সমতাপন মূল্যযুক্ত জ্বালানিকে আমাদেরকে ব্যবহার করাটা আমাদের প্রয়োজন, সেটাই শক্তির যথাযথ ব্যবহার বলতে আমরা বুঝি। এবার এখানে আমি একটা কথা বললাম তাপন মূল্য। এই তাপন মূল্য কি? তাপন মূল্য কি? তাপন মূল্য হচ্ছে কি যে কোনো একটা জ্বালানির আমরা একক ভরের কোনো একটা জ্বালানির একক ভর নিয়ে, অর্থাৎ একক ভরের কোনো একটা জ্বালানিকে যদি আমরা সম্পূর্ণ দহন করি, অর্থাৎ পুরোটা যদি পুড়িয়ে দিই, তাহলে আমরা যে পরিমাণ তাপশক্তি পাই, সেই তাপশক্তিটাকে ওই জ্বালানির আমরা তাপন মূল্য বলি। এই তাপন মূল্যের একক রয়েছে, একটা হচ্ছে যে এসআই পদ্ধতিতে একক, আর একটা হচ্ছে কি যে সিজিএস পদ্ধতিতে একক। তোমরা তো জানো এককের এই দুটোই হচ্ছে কি যে প্রচলিত পদ্ধতি। তার মধ্যে এসআই পদ্ধতিতে তাপের একক জুল পার কেজি, তাপন মূল্যের একক জুল পার কেজি, বা এটাকে কিলো জুল পার কেজিও বলা হয়, ঠিক আছে। আর সিজিএস একক হচ্ছে কি যে ক্যালোরি পার গ্রাম, বা বেশি হলে কিলো ক্যালোরি পার গ্রামও কিন্তু বলা হয়। এটাই হচ্ছে যে তাপন মূল্যের একক। এই তাপন মূল্যের উপরে ভিত্তি করে আমরা কোন জ্বালানিটা উচ্চমানের, কোন জ্বালানিটা নিম্নমানের, সেটা আমরা বিবেচনা করি। যে জ্বালানির তাপন মূল্য যত বেশি, সেটা তত উচ্চমানের জ্বালানি। যেমন এই তাপন মূল্যের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা কয়লার শ্রেণীবিভাগ করেছি। কয়লাকে আমরা 4টি ক্যাটাগরিতে ভাগ করি: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। এই 4টা হচ্ছে যে কয়লার ক্যাটাগরি। এর মধ্যে অ্যান্থ্রাসাইটের তাপন মূল্য সবচেয়ে বেশি, তারপর বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর পিট, ঠিক আছে। তাহলে এই সমস্ত যে জ্বালানিগুলো রয়েছে, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল, এই সকল জ্বালানিগুলো কিন্তু আমাদের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি নয়। পুনর্নবীকরণযোগ্য কথাটার মানে হচ্ছে যে একবার শেষ হয়ে যাওয়ার পর যে সকল জ্বালানিগুলোকে আমরা পুনরায় আবার ভর্তি করতে পারবো, অর্থাৎ যে সকল জ্বালানিগুলোর ভাণ্ডার কখনোই নিঃশেষ হবে না, কখনোই শেষ হবে না, সেগুলোকে আমরা বলবো পুনর্নবীকরণযোগ্য জ্বালানি। কিন্তু যে সকল জ্বালানির ভাণ্ডার সীমিত, যেগুলো শেষ হয়ে যাবে আমাদের এই অদূর ভবিষ্যতে, সেগুলোকে আমরা অপুনর্নবীকরণযোগ্য জ্বালানি কিন্তু আমরা বলবো। তাহলে যে সকল জ্বালানিগুলো পুনর্নবীকরণযোগ্য, সেই সকল জ্বালানিগুলোকে আমাদেরকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, আর যেগুলো পুনর্নবীকরণযোগ্য নয়, সেই সকল জ্বালানিগুলোকে আমাদেরকে ভেবেচিন্তে যথেষ্ট কম পরিমাণে ব্যবহার করতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই জ্বালানিগুলোকে ব্যবহার করে তার সুবিধা বা বেনিফিটটা যাতে ইউজ করতে পারে, সেই কথা আমাদের মাথায় রেখে কিন্তু জ্বালানিগুলোকে ব্যবহার করতে হবে। তো এই প্রসঙ্গে আমাদের আরও দুটো কথা বলে রাখা উচিত। একটা হচ্ছে যে এই আদর্শ জ্বালানি আর সিএনজি। প্রথমে আমি আদর্শ জ্বালানিটা বলি, যে আদর্শ জ্বালানি আমরা কাদেরকে বলি। দেখো, আদর্শ কথার মানেই হচ্ছে কি যে একদম ভালো হতে হবে, আইডিয়াল হতে হবে, অর্থাৎ যে সকল জ্বালানিগুলো উচ্চ তাপন মূল্যযুক্ত এবং যে সকল জ্বালানিগুলো সহজে পরিবহনযোগ্য, যে সকল জ্বালানিগুলো কম জ্বলনাঙ্ক বিশিষ্ট এবং পরিবেশ বান্ধব, কম খরচে সেগুলোকে পাওয়া যায়, সহজলভ্য, এই বৈশিষ্ট্যগুলো যে সকল জ্বালানির মধ্যে থাকবে, সেই সকল জ্বালানিগুলোকে কিন্তু আমরা আদর্শ জ্বালানি আমরা বলতে পারি। যেমন এলপিজি, সিএনজি, এগুলো কিন্তু আদর্শ জ্বালানির উদাহরণ। এই প্রশ্নটা মাঝে মাঝে 2 নম্বরের প্রশ্ন হিসাবে দেয় তোমাদের এক্সামে, তাই বলে রাখলাম। এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে যে সিএনজি। এই সিএনজি কথাটার পুরো অর্থ হচ্ছে যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা হচ্ছে যে সিএনজি এর পুরো নাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি দিয়ে বর্তমানে অনেক গাড়ি চলে, এখন একে জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। এর তাপন মূল্য 38 থেকে মোটামুটি 40 কিলো জুল পার কেজি। 38 থেকে মোটামুটি 40 কিলো জুল পার কেজি।
আর এই যে জ্বালানির যে যথাযথ এবং পরিমিত ব্যবহারের কথা আমি বললাম, এইখান থেকেই আসে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের কনসেপ্ট। স্থিতিশীল উন্নয়ন কি? এই দেখো প্রথমেই যেটা লেখা আছে যে স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন কি না, আমাদের যে সকল জ্বালানিগুলো রয়েছে সেই জ্বালানিগুলোর এমন বৈজ্ঞানিক এবং পরিমিত যথাযথ ব্যবহার, যে রকম ব্যবহার করলে আমাদের নিজেদেরও চাহিদা পূরণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মও সেই জ্বালানিটাকে ভবিষ্যতে তাদের নিজেদের কাজেও ব্যবহার করতে পারবে। এই রকম জ্বালানির যে ব্যবহার, সেটাকেই আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টও এটাকে বলা হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই স্থিতিশীল উন্নয়নের বেশ কয়েকটা পদক্ষেপ রয়েছে। যেমন প্রথমত কথা হচ্ছে যে স্থিতিশীল উন্নয়নের জন্য বিভিন্ন যে অপ্রচলিত শক্তিগুলো রয়েছে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এই সকল শক্তিগুলোর কিন্তু ব্যাপক পরিমাণে ব্যবহার করতে হবে, যাতে পরিবেশ দূষণটা কম হয় এবং এগুলো পুনর্নবীকরণযোগ্য শক্তি। তাই এগুলোকে ব্যবহার করলে কিন্তু এগুলোর ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু আমাদের যে পেট্রোল, ডিজেল বা গর্ভস্থ যে সকল যে জ্বালানি রয়েছে, এই শক্তিগুলোকে কিন্তু ব্যবহার করতে পারবে। সেই জন্য আমাদের অপ্রচলিত শক্তিকে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে, গাছ লাগাতে হবে, বনসৃজনের উপরে জোর দিতে হবে, দূষণ রোধ করতে হবে। এই কয়েকটা স্থিতিশীল উন্নয়নের কিন্তু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে পড়ে। আর এই জ্বালানি সংরক্ষণ যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আর জ্বালানির জন্য চিন্তা করতে হবে না। আমরা যেমন হচ্ছে যে এলপিজি, সিএনজি এই সকল গ্যাসগুলোকে ব্যবহার করে আমাদের জীবনযাত্রাকে সহজেই অতিবাহিত করছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু এই গ্যাসগুলোকে যাতে ব্যবহার করতে পারে, সেই কারণেই আমাদের জ্বালানিকে সংরক্ষণ করা উচিত। এটাই হচ্ছে যে আমাদের জ্বালানি সংরক্ষণ করার গুরুত্ব। ঠিক আছে, এরপর আমরা কয়েকটা অপ্রচলিত শক্তি নিয়ে কথা বলবো, তারপরেই আমাদের আর কিছুটা অংশ রয়েছে এই অধ্যায়ে, তারপরেই এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এরপর আমরা দেখো লিখে নিয়েছি আমাদের কয়েকটি অপ্রচলিত শক্তি। এরপর আমরা সেই অপ্রচলিত শক্তিগুলিকে নিয়ে আলোচনা করব। অপ্রচলিত শক্তিকে আমরা কিসের জন্য ব্যবহার করব? আমাদের যে নবীকরণযোগ্য শক্তি নয় এমন শক্তিগুলোকে রক্ষা করতে, বা অর্থাৎ অপুনর্নবীকরণযোগ্য শক্তির ভাণ্ডার যাতে নিঃশেষ না হয়, সেই শক্তিটাকে সংরক্ষণ যাতে আমরা করতে পারি, সেই কারণে আমরা অপ্রচলিত শক্তিগুলোকে ব্যবহার করব। অপ্রচলিত শক্তি কাদেরকে বলবো? যে শক্তিগুলোর প্রচলন এখনো সেইভাবে ঘটেনি, কোনো না কোনো কারণবশত, হয় সেগুলোর রক্ষণাবেক্ষণের খরচ বেশি, নয়তো সেগুলো জানে না কেউ, অজানা থাকার কারণে, যে কোনো কারণে যে শক্তিগুলো এখনো ব্যবহার অনেকটাই কম হয়, সেই শক্তিগুলোকে আমরা অপ্রচলিত শক্তি বলবো। এরকম কয়েকটা অপ্রচলিত শক্তি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। যেমন প্রথমেই রয়েছে আমাদের সৌরশক্তি। সৌরশক্তি অর্থাৎ সূর্যের রশ্মিকে আমাদের সোলার প্যানেলের মধ্যে কি করা যায়? সংরক্ষণ করা যায়। সংরক্ষণ করে সেই শক্তি থেকে আমরা বৈদ্যুতিক শক্তিতে, সৌরশক্তিকে আমরা বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত করতে পারি এবং সেই দিয়ে আমরা সোলার কুকার, সোলার প্যানেল, টিভি, ফ্রিজ, লাইট, পাখা এই সমস্ত কিছু কিন্তু আমরা চালাতে পারি। তাহলে এটা একটা অপ্রচলিত শক্তি হিসাবে আমরা কিন্তু এই শক্তিটার অপ্রচলিত শক্তি ছিল, কিন্তু এই শক্তিটার আমরা প্রচলন ঘটাতে পারি। 2 নম্বর যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে কি যে বায়ু শক্তি। অর্থাৎ আমাদের যে সমুদ্রের উপকূলবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলে খুব একটা ঘরবাড়ি বা গাছপালা থাকে না, ফাঁকা জায়গার মধ্যে প্রচুর জোরে বাতাস বয়, প্রায় 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এই যে বায়ুর প্রবল গতিবেগ, এই বায়ুর প্রবল গতিবেগকে কাজে লাগিয়ে টারবাইনের চাকা ঘুরিয়ে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে প্রকৃতির এই সকল শক্তিগুলোকে কাজে লাগালে কিন্তু আমাদের যে পুনর্নবীকরণযোগ্য নয় যে সকল শক্তিগুলো, সেই শক্তিগুলোকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে পারবো। এর পরের যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে যে ভূতাপ শক্তি। আমরা জানি যে আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগটা অনেকটাই হচ্ছে যে উত্তপ্ত, সেখানে রয়েছে কি ম্যাগমা বা লাভা। এই যে ভূতাপ, এই ভূ অভ্যন্তরস্থ যে উত্তাপ, সেই উত্তাপটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সেই তাপশক্তিটাকে কাজে লাগিয়েও কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক চাহিদাই পূরণ করতে পারি। এর পরবর্তী যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে যে জোয়ার ভাটা শক্তি। আমাদের যে সকল নদীগুলোতে দিনে 2 বার করে জোয়ার ভাটা হয়, বা জোয়ার ভাটার জলের যে প্রবল যে জোর থাকে, সেই জলের তোড়কে আমরা কিন্তু কাজে লাগিয়ে কি করতে পারি? আমাদের টারবাইনের চাকা ঘুরিয়ে কিন্তু আমরা সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এরপর আরও একটা বিকল্প শক্তি যেটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজলভ্য, সেটা হচ্ছে যে এই বায়োগ্যাস বা বায়োমাস শক্তি। অর্থাৎ আমাদের গ্রাম বাংলায় সকলের ঘরে ঘরেই যে কিছু তরকারির খোসা বা হচ্ছে যে কাগজ, পচা পাতা, খড়, কাঠ
এই সমস্ত কিছুকে পচিয়ে আমরা কিন্তু সেখান থেকে মিথেন গ্যাস উৎপন্ন করতে পারি। এই মিথেন বা CH4কেই কিন্তু বলা হয় বায়োগ্যাস। এই বায়োগ্যাসকে আমরা যেমন জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, তেমন এটাকে দিয়ে আমরা কিন্তু বৈদ্যুতিক কার্য সম্পাদন করতে পারি। এই মিথেন গ্যাসকে বা গোবর গ্যাস করে কিন্তু গ্রাম বাংলাতে অনেক জায়গাতে আলো জ্বালানো, পাখা জ্বালানো কিন্তু হয়ে থাকে। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি জৈব জ্বালানি। শুনলে হয়তো অনেকেই অবাক হবে যে জৈব জ্বালানি মানে কি। জৈব জ্বালানি কথাটার অর্থ হচ্ছে কি যে জীবের থেকে প্রাপ্ত যে জ্বালানি সেটাই হচ্ছে যে জৈব জ্বালানি। অর্থাৎ আমাদের ভূগর্ভস্থ যে ভূগর্ভস্থ খনি থেকে তো আমরা পেট্রোল ডিজেল শোধন করার মাধ্যমে পাই, সেটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। ট্রেন চালাতে ব্যবহার করা হয়, বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পেট্রোল ডিজেলকে। কিন্তু আমাদের এমন কিছু গাছ রয়েছে যেমন জ্যাট্রোফা কার্কাস, ক্যালিট্রপিস প্রোসেরা, এই সকল যে গাছগুলো রয়েছে, আরও অনেক গাছ রয়েছে, এই গাছগুলো থেকে কিন্তু পেট্রোল বা ডিজেলের মতো কিন্তু জ্বালানি তৈরি করা সম্ভব। এগুলোকে আমরা পেট্রোক্রপ নামে চিনি। পেট্রোক্রপ নামে এই সকল উদ্ভিদগুলোকে আমরা চিনি। এই উদ্ভিদ থেকে কিন্তু আমরা এই উদ্ভিদের দেহনিঃসৃত যে রস, সেই রসকে কিন্তু আমরা ডিজেল বা পেট্রোলের বিকল্প জ্বালানি হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এবং এই গাছগুলোকে যদি আমরা বিকল্প হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভূ অভ্যন্তরস্থ যে পেট্রোল বা ডিজেলের ভাণ্ডার সেটা অনেকটাই সংরক্ষিত হয়। তাহলে এই যে অপ্রচলিত শক্তিগুলো, এই অপ্রচলিত শক্তিগুলোকে ব্যবহার করাটাই হচ্ছে যে আমাদের স্থিতিশীল উন্নয়ন। আমাদের হচ্ছে যে পুনর্নবীকরণযোগ্য নয় যে সকল শক্তিগুলো, সেই শক্তিগুলোর সংরক্ষণ। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। শুধু বইয়ে পড়াটাই নয়, আমাদের বাস্তব জীবনে এগুলোকে কাজে লাগালে তবেই কিন্তু আমাদের যে অপুনর্নবীকরণযোগ্য যে সকল শক্তিগুলো, সেই শক্তিগুলো কিন্তু সংরক্ষিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম শক্তি সংকটের হাত থেকে রক্ষা পাবে। তো এর পরের আমাদের যে টপিকটা রয়েছে সেই টপিকটা হচ্ছে কয়লা খনির মিথেন গ্যাস। খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটা টপিক। দেখো, কয়লা খনির মিথেন গ্যাস, যেটার ইংরেজি নামটা আমাদের জানা প্রয়োজন। এটার ইংরেজি নামটা হচ্ছে যে কোল বেড মিথেন। এই ইংরেজি নামটা থেকেই দেখো আমরা বলতে পারবো, বেড মানে আমরা সকলেই জানি যে বেড কথার অর্থ হচ্ছে যে বিছানা, আর কোল মানে হচ্ছে যে কয়লা, আর মিথেন মানে CH4 বা মিথেন গ্যাস, সেটা আমরা জানি। তাহলে কোল বেড মিথেন কথাটার অর্থ হলো যেন কয়লার বিছানাতে মিথেন গ্যাস শুয়ে রয়েছে, এইরকম একটা যদি আমরা ভেবে নিই তাহলে দেখো বুঝতে খুবই সুবিধা হবে। আসলে জিনিসটা কি হয় না, আমাদের যে কয়লা খনি, সেই কয়লা খনির মধ্যে CH4 বা এই মিথেন গ্যাস, CH4 বা এই যে মিথেন গ্যাস, সেটা কিন্তু অধিশোষিত অবস্থায় থাকে। অর্থাৎ অ্যাবসর্ব বা অধিশোষিত অবস্থায় থাকে। কোথায়? আমাদের কয়লা খনির মধ্যে এই মিথেন গ্যাসটা কিন্তু অধিশোষিত অবস্থায় থাকে। এই মিথেন গ্যাসটাকেই আমরা বলবো কোল বেড মিথেন বা কয়লা খনির মিথেন গ্যাস। আরও একটা নামে এই গ্যাসটা পরিচিত। এই গ্যাসটাকে আরও বলা হয় সুইট গ্যাস। কেন সুইট গ্যাস বলা হয়? কারণ কয়লা খনি থেকে প্রাপ্ত এই যে মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসে কোনো রকম কোনো ক্ষতিকারক পদার্থ কিন্তু থাকে না। যেমন H2S একটা ক্ষতিকারক গ্যাস, এই দুর্গন্ধযুক্ত এই গ্যাসটা কিন্তু কয়লা খনির মিথেন গ্যাসের মধ্যে পাওয়া যায় না। সেই কারণেই এই কয়লা খনির যে মিথেন গ্যাস, সেটাকে কিন্তু আমরা সুইট গ্যাস বলবো। তাহলে কয়লা খনি থেকে শুধু আমরা কয়লাই যে জ্বালানি হিসাবে পাই এমনটাই নয়, কয়লা খনি থেকে আমরা আরও একটা জিনিস পাই, যেটা হচ্ছে যে মিথেন, যেটাকেও আমরা জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। এবারে কয়লা খনি থেকে মিথেন গ্যাসটাকে আমরা কিভাবে আহরণ করব, আসো সেটা দেখে নিই। এই মনে করো কয়লার যে স্তর, এই কয়লার স্তরের মধ্যে আমরা মোটামুটি 100 থেকে 150 মিটার গভীরতাতে আমরা যদি একটা সরু নলকে প্রবেশ করালে আমাদের কয়লা খনির মধ্যে যে কয়লা স্তরের মধ্যে থাকা জলকে আমরা পাম্পের সাহায্যে যদি আমরা বাইরে বের করে আনি, ঠিক আছে, তাহলে কয়লা খনির কয়লা স্তরের উপরে যে মিথেন গ্যাস থাকবে, সেই মিথেন গ্যাসটা চাপমুক্ত হয়ে যায়। এবং সেই মিথেন গ্যাস চাপমুক্ত হয়ে যাওয়ায় গ্যাস যেহেতু হালকা হয়, সেই কারণেই সেটা কিন্তু এই পাইপের মধ্য দিয়েই কিন্তু বাইরে বেরিয়ে আসে। এবং বাইরে বেরিয়ে এলে সেই গ্যাসটাকে আমরা পাত্রে সংগ্রহ করে নিই। তারপর সেই পাত্রটাকে থেকে আমরা যে মিথেন গ্যাসটাকে পাই, সেটাকেই আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। যাই হোক, তাহলে
বোঝা গেল কিভাবে কয়লা খনি থেকে আমরা মিথেন গ্যাস আহরণ করতে পারি। এরপর তোমাদের এই পরিবেশের জন্য ভাবনার একদম শেষ টপিক এবং সবচেয়ে ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট যার সংকেত হলো 4CH4.23H2O। প্রত্যেককেই বলে রাখি মিথেন হাইড্রেটের এই সংকেতটা কিন্তু প্রত্যেকেই মনে রাখবে, কারণ ম্যাক্সিমাম সময়ই 1 নম্বরের প্রশ্নে দেখা যায় এই মিথেন হাইড্রেটের সংকেতটা কিন্তু দেওয়া হয়। এরপর আসি যে মিথেন হাইড্রেট কি। মিথেন হাইড্রেট হলো একটা কেলাসাকার পদার্থ। সেই কেলাসাকার পদার্থের কেন্দ্রে অবস্থান করে 4 অণু মিথেন এবং এর চারিদিকে 23টা জলের অণু ওকে বেষ্টন করে থাকে। সাদা বর্ণের কেলাসাকার এই কঠিন পদার্থটাকে আমরা বলি মিথেন হাইড্রেট। এবার মিথেনকে আমরা জ্বালিয়ে আমরা সেখান থেকে আগুন পাই, অর্থাৎ ফায়ার পাই। মিথেনকে আমরা জ্বালিয়ে সেখান থেকে আমরা আগুন পাই, অর্থাৎ ফায়ার পাই। আর এই যে জলটা, সেই জলটা হচ্ছে যে বরফের মতো বরফের মতো হচ্ছে যে শক্ত হয়ে জমাট বেঁধে থাকে মিথেনের চারিদিকে। বরফের ইংরেজি কি? আইস। সেই কারণে এটার আরো একটা নাম হলো যে ফায়ার আইস, যেটার বাংলা নাম হচ্ছে আগুনে বরফ। তাহলে এই মিথেন হাইড্রেট থেকেও কিন্তু আমরা মিথেন গ্যাস পাই। তাহলে মিথেন গ্যাসের অনেকগুলো সোর্স কিন্তু আমরা দেখতে পেলাম। যে কোনো পচা পাতা, তারপরে কাঠ, গৃহস্থালির যে জৈব বজ্র, তরকারির খোসা, এগুলোকে পচিয়ে আমরা বা গোবর, এগুলোকে পচিয়ে কিন্তু আমরা মিথেন গ্যাস পাই। কয়লা খনি থেকে আমরা মিথেন গ্যাস পাই, যেটাকে আমরা সুইট গ্যাস বলছি। আর আমাদের ফায়ার আইস বা মিথেন হাইড্রেট থেকেও কিন্তু আমরা মিথেন গ্যাস পাই। মিথেন হাইড্রেট আর কিছুই নয়, CH4 আর H2O এই দুটো অণুর মধ্যবর্তী বন্ধন। CH4 আর H2O এর জোট, কেলাসাকৃতি জোট, সেটাই হচ্ছে যে মিথেন হাইড্রেট। এবারে সংকেতটা 4CH4.23H2O। যদি এবার তোমাদের প্রশ্ন করা হয় যে মিথেন হাইড্রেট কি, তখন এক কথায় খুব সহজভাবে বলতে গেলে তোমরা বলবে যে 4 অণু মিথেন এবং 23 অণু জল যখন কেলাসাকৃত হয়ে সাদা বর্ণের যে কেলাসাকৃত হয়ে যে জমাট বেঁধে থাকে, এটাকেই আমরা বলবো মিথেন হাইড্রেট। এই মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়? সমুদ্রের তলদেশে, মোটামুটি 1100 মিটার নিচে। সমুদ্রের তলদেশে 1100 মিটার নিচে এই মিথেন হাইড্রেটের কিন্তু বৃহৎ ভাণ্ডার লক্ষ্য করা যায়। এইখান থেকে আমরা মিথেন হাইড্রেটকে সংগ্রহ করে এনে আমরা মিথেন গ্যাসটাকে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কিন্তু আমরা ব্যবহার করি। আর মিথেন হাইড্রেটের এই যে সংকেত 4CH4.23H2O, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর এর যে অপশনাল নামগুলো রয়েছে, ফায়ার আইস বা আগুনে বরফ, এই দুটো নামও কিন্তু মনে রাখতে হবে। এরপর কথা হচ্ছে যে মিথেন হাইড্রেট থেকে আমরা মিথেন গ্যাসটাকে কিভাবে সংগ্রহ করে আনি। দেখো, ঠিক একই অনেকটা প্রসেস, যেমনভাবে কয়লা খনির মিথেন গ্যাসটাকে সংগ্রহ করা হয়, ঠিক সেরকমই অনেকটা এইখানে মিথেন হাইড্রেটের মনে করো ভান্ডার রয়েছে। এটা মনে করো মিথেন হাইড্রেট 4CH4.23H2O। এইখানে এটা মোটামুটি ধরে নাও সমুদ্রের 1100 মিটার নিচে। এরপর এখানে আমরা সরু নল এখানে প্রবেশ করিয়ে এখানে এই মিথেন হাইড্রেট আসলে কি বললাম, CH4 আর H2O অণুর বন্ডিং, এটা হচ্ছে কি যে মিথেন হাইড্রেট। এবার আমরা এই সমুদ্রের 1100 মিটার নিচে আমরা কিন্তু এই নলের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু আমরা এখানে পাঠাবো। এবার কার্বন ডাই অক্সাইড গ্যাস এই মিথেন হাইড্রেট স্তরে প্রবেশ করবে এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এই মিথেন অণুকে প্রতিস্থাপিত করবে মিথেন হাইড্রেট থেকে। কেন প্রতিস্থাপিত করবে? কারণ এই কার্বন ডাই অক্সাইড এবং জলের অণুর মধ্যবর্তী যে বন্ধনটা, সেটা অনেক বেশি শক্তিশালী। এই মিথেন আর জলের অণুর মধ্যে যে বন্ধন, সেই বন্ধন অপেক্ষা কার্বন ডাই অক্সাইড এবং জলের অণুর মধ্যে বন্ধন অনেক বেশি শক্তিশালী, অর্থাৎ এরা দুজন বেশি ভালো বন্ধু। সেই কারণে কিন্তু একে সরিয়ে দেবে। আর সেই সরিয়ে দেওয়ার জন্য মিথেন গ্যাস কিন্তু এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যাবে এবং এখানে কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রেট তৈরি হবে, অর্থাৎ CO2 প্লাস H2O এখানে তৈরি হয়ে যাবে। আর মিথেন গ্যাস কিন্তু এখান থেকে প্রতিস্থাপিত হয়ে মিথেন গ্যাস কিন্তু এই নলের মাধ্যমে বাইরে কিন্তু বেরিয়ে আসবে। এরপর এই বেরিয়ে আসা মিথেন গ্যাসটাকে পাত্রে আমরা সংগ্রহ করে নেব। এইভাবে কিন্তু আমরা সমুদ্রের তলদেশ থেকে আমরা কিন্তু মিথেন হাইড্রেটকে সংগ্রহ করতে পারব। এরপর এই পুরো ঘটনাটাকে যদি আমরা একটা সমীকরণের মতো করে লিখি, তাহলে দেখো মিথেন হাইড্রেট এখানে আমরা লিখলাম। এই মিথেন হাইড্রেটের মধ্যে যখন আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা চালনা করব, তখন এখানে হয়ে যাবে CO2 প্লাস হাইড্রেট, CO2 আর হাইড্রেট হয়ে যাবে এখানে
এবং মিথেন গ্যাস এখানে কিন্তু আলাদা হয়ে যাবে এবং সেটা উপরে উঠে যাবে। এটাই হচ্ছে যে সমগ্র বিক্রিয়াটা। এরপর আরেকটা প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে মিথেন হাইড্রেট ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তির একটা বৃহৎ ভাণ্ডার। এই প্রশ্নটা দেখবে প্রায়ই আসে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই প্রশ্নটাই আমি বলছি কেন এরকমটা বলা হয়, যে মিথেন হাইড্রেট ভবিষ্যতের যে বিকল্প শক্তির একটা অন্যতম ভাণ্ডার কেন বলা হয়। দেখো, আমাদের এই সমগ্র পৃথিবীর মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, অর্থাৎ এই সমুদ্রের জলরাশির বিস্তার কিন্তু প্রচুর বড়। সেই সমুদ্রের জলরাশির মধ্যেই জলরাশির তলদেশেই কিন্তু থাকে আমাদের মিথেন হাইড্রেট। আর আমরা জানি যে মিথেন হচ্ছে কি যে অত্যন্ত একটা উচ্চ তাপনমূল্যযুক্ত একটা খুব ভালো জ্বালানি। আর মিথেন হাইড্রেটের মধ্যে যে মিথেন গ্যাস থাকে, পরীক্ষায় দেখা গেছে যে এসটিপিতে 1 আয়তন মিথেন হাইড্রেট থেকে 160 আয়তন মিথেন গ্যাস কিন্তু আমরা পেয়ে থাকি। সেই এই বিপুল পরিমাণে মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায়, সেই কারণেই আমরা মিথেন গ্যাসকে ভবিষ্যতের অন্যতম একটা বিকল্প শক্তির উৎস হিসাবে বলা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। বলো পুরো ক্লাসটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের ফিজিওনিক্স চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, আর শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। আর আমি যে সমস্ত জিনিসগুলো আজ পড়িয়েছি সেগুলোর মধ্যে যদি তোমাদের কিছু অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার এবং তোমাদের ডাউট ক্লিয়ার করার। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।